ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি ভাবতেও পারছি না আমার পেটের সন্তান হয়ে কিভাবে সে জঘন্য কাজ করতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলেকে গ্রেপ্তার করতে পারি। তাছাড়া আমরা সম্পূর্ণ প্রমাণ নিয়ে গ্রেপ্তার করতে আসছি। আমার কোনো আপত্তি নেই। আপনারা এই অপরাধীকে যা শাস্তি প্রাপ্য নিয়ে দিতে পারেন। এই বলে রনির মা তার ছেলেকে পুলিশ অফিসারের কাছে তুলে দিতেই আমি বলে উঠলাম, মা প্লিজ তুমি পুলিশ অফিসারের কাছে তুলে দিও না। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন এসব জঘন্য কাজ করব না। পুলিশ অফিসার, আপনি এবার একে নিয়ে যান প্লিজ। এর মধ্যে আমার বড় বোন তানজিলা বলে উঠল, অফিসার, আপনি এখনো এই অপরাধীকে নিয়ে যাননি কেন? আপু তুমিও আমাকে এইভাবে বলছিস? এই খবরদার, তুই আমাকে আপু বলে ডাকবি না। তোর মুখে আপুর ডাক মানায় না। আর হ্যাঁ, আজ থেকে আমি মনে করব আমার কোনো ছোট ভাই নাই। এছাড়া কোনো ধর্ষণকারী তো আমার ভাই হতেই পারে না। আপু আমি কথা দিচ্ছি আর কখনো এসব বাজে কাজে লিপ্ত হব না। তারপর তুই অন্তত পুলিশের কাছে তুলে দিতে দিস না। ব্যাস এই কথা বলতেই মা আর আপু তারা দুজনেই আমার সামনে থেকে চলে গেল। আর ভাবিকে লক্ষ্য করলাম আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপর শেষ ভরসা নিয়ে ভাবিকে বললাম, ভাবি প্লিজ আমাকে। কথা বলতেই ভাবি আমার কথা থামিয়ে বলতে লাগলো, সি সি, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুমি এমন একটি জঘন্য কাণ্ড করে বসবে আমার জানা ছিল না। আর হ্যাঁ, আমাকে এসব বলে লাভ নেই। তোমার যা শাস্তি প্রাপ্য তা পাওয়ার দরকার, নয়তো তোমার মতো জানোয়ারগুলো যে সমাজে রেহাই পেয়ে যাবে। কি বললো শুনতে পেলে তো? এখন থানায় চলো, তোর উচিত শিক্ষাটাই দিব। আর কোনোদিন এসব জঘন্য কাজ করবি তো দূরের কথা, কল্পনাও করতে ভয় পাবি। পুলিশ অফিসার এই বলে আমাকে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন একজন মা হয়ে তার ছেলেকে কেমনে পুলিশের হাতে তুলে দিতে পারে, এবং পরিবারের সবাই একই কাজ করলো তার সাথে, কেন করলো এসব। আচ্ছা এবার আসুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আমি রনি হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। পরিবার বলতে সবাই আছেন, মা ভাইয়া ভাবি বড় আপু, শুধু বাবা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতেই বাবা হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যান। তখন থেকেই পরিবারের সকল দায়িত্ব বড় ভাইই বহন করেন। তো সেই সব দেখাশোনা করে, আর ভাই আপুর থেকে আমি ছোট, তো এর জন্য আমাকে সংসারে কোনো কাজ করতে হয় না। ভাইয়ার খুব ইচ্ছে আমাকে ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো একটা চাকরি ধরিয়ে দিবে। ব্যাস, আমাকে পড়াশোনা করতে দিলেও আমি সেটার উপব্যবহার করলাম। মানটা বুঝলে না তো? শুনুন তাহলে। কলেজে বকাটে ছেলে থাকার মধ্যে জুবায়ের, মিস্টার শামীম, তানবীর, আশরাফ আর আমি তাদের মধ্যে একটু বেশি বকাটে বলা যেতে পারে। আমি অবশ্য বকাটে ছিলাম না, তবে কলেজ লাইফে পা রাখতেই হয়ে গেলাম। কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। তেমনি আমার বেলাও সর্বনাশী হয়েছে। কলেজে প্রথম দিন কাউকে তেমন চিনি না, তাই একাই এসে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাস রুমে যেতেই একটা ছেলে ধাক্কা মেরে বলতে লাগলো, কিরে শালা, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি? দেখুন ভাই, ঝামেলা আমি পছন্দ করি না, সুতরাং আমার সাথে বাজাতে আসেন না। ঝামেলা করলে তুই করবি, মারবি। মার, আমাকে মেরে দেখ। এই বলে আমাকে ধাক্কাতে লাগলো। ব্যাস নিমিষেই রাগ উঠে গেল। তারপর ধামধুম কয়েকটা দিতেই তার নাক ফেটে গেল। তো সে আমার সাথে একা না পেরে তার বড় ভাইদেরকে ডাকতে গেল। এইদিকে আমি আমার মতো ক্লাসরুমে এসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে একটা ছেলে এসে বলতে লাগলো, রনি কে? আমি। এইদিকে আসো, তোমাকে বড় ভাই দেখতে চাইছে। একটু ভয় পেলাম, তারপরও বুকের সাহস নিয়ে তার সাথে সেই বড় ভাইয়ের কাছে গেলাম। ওখানে যেতেই নেহাল ভাইয়াকে দেখতে পেলাম, আমার বড় ভাইয়ের বন্ধু নেহাল। তো সেখানে গিয়ে দাঁড়াতেই নেহাল ভাইয়া বলল, কি রে রনি, তুই এখানে? ভাইয়া আপনি তো আমাকে ডেকে আনলেন। উপাস থেকে সেই ছেলেটি বলে উঠল, যাকে নাক ফাটিয়ে দিয়েছিলাম সে বলল, ভাইয়া, এ আমাকে নাক ফাটিয়ে দিয়েছে। এখন তার প্রতিশোধ নেবার পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। ব্যাস নেহাল ভাইয়া তাকে থামিয়ে বলল, আরে দাঁড়াও, ও আমার ফ্রেন্ডের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ কর যা। নেহাল ভাইয়া সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, না ভাইয়া, পারবো না। যা বলছি। নেহাল ভাইয়ার রেগে বলাতে সেই এসে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। ব্যাস নিমিষেই মামলা ডিসমিস হয়ে গেল। তারপর নেহাল ভাইয়া বলতে লাগলো, আজ থেকে তোরা বন্ধু, আর কোনোদিন যেন ঝামেলা পাকানোর চেষ্টা করবি না, কেমন? সবসময় বন্ধু হিসাবে চলবি। নেহাল ভাইয়া এই বলে চলে গেল। তারপর আমি আগ বাড়িয়ে বলতে লাগলাম, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চল, কোনো ব্যাপার না।
তারপর লিজান এক এক করে জুবায়ের, আশরাফ, মিস্টার শামীম তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ব্যাস পেয়ে গেলাম বখাটে বন্ধু। তাদের সাথে চলাফেরা করতে করতে আমিও তাদের মতো হয়ে গেলাম। একদিন সবাই কলেজে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় শামীম বন্ধু বলে উঠল, বন্ধু তোরা আমাকে হেল্প করতে পারবি? তোর কি হেল্প লাগবে আমাকে বল। বন্ধু আমার গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করব, কিন্তু সাহস পাচ্ছি না। কিন্তু তোরা যদি একটা ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। আরে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দিব। দোষ বাঁচালি আমাকে। ব্যাস শামীম মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ড নিয়ে আসতো, আর আমি তার রুম ম্যানেজ করে দিতাম। হঠাৎ আমারও শামীমের মতো গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে মন চাইলো। তো সঙ্গে সঙ্গে মিমির কথা মনে পড়লো। আর মিমির সঙ্গে আমার 10ম শ্রেণী থেকে প্রেম খুব চলছে, যার দরুন সুযোগটাও পেয়ে গেলাম। মেয়েটা খুব রূপবতী আর পাগলের মতো ভালোবাসে আমাকে। এছাড়া আমাদের কলেজেই পড়তো সিনিয়র, সুযোগটাও অনেক। তো একদিন মিমিকে বললাম, মিমি চলো না আমরা রুম ডেট করি। মিমি হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি, এতটা অবাক হয়েছিল। তো সেদিন আমার সাথে কোনো কথা না বলে চলে যায়। সেদিন আমিও তার এমন রিয়াকশন দেখে একটু ঘাবড়ে যাই। আর এদিকে আমার বখাটে বন্ধুদের কাছ থেকে যত শুনি তত আরও ব্যাপারটা ইজি মনে হতে লাগলো। আর দিন দিন মিমিকে কাছে পাবার আশাটা বেড়েই চলছিল। তো একদিন আমার বখাটে বন্ধুদের কাছে ব্যাপার বললাম, তারা আমাকে প্ল্যানও বের করে দিল, এবং আমিও তার সেই প্ল্যান অনুযায়ী মিমিকে নির্জন জায়গায় ভুলভাল বুঝিয়ে নিয়ে যাই। আর আমার সেসব বখাটে বন্ধুরা একটা রুমও ব্যবস্থা করে রেখেছিল। তো মিমিকে সেই রুমে নিয়ে গেলাম। মিমি রুমে ঢুকতেই বুঝে গিয়েছিল কেন তাকে এখানে আনা হয়েছে। তো মিমি বলে উঠলো, আমার এখন ভাল লাগছে না, বাসায় যাব, বাসায় নিয়ে যাও প্লিজ। সরি মিমি, তা আজ হচ্ছে না। সরি মানে? তারপর মিমিকে জোরপূর্বকভাবে ধর্ষণ করি। সেদিন মিমি অনেক বাধ্য দিলেও আমাকে দমাতে পারিনি। কেমন জানি এক নেশায় পড়ে গিয়েছিলাম। এক সপ্তাহ কিছু ঘটেনি। আমি ভেবেছিলাম মিমি হয়তো তার কোনো প্রতিবাদ করবে না, কিন্তু আজ সকালেই হুট করে পুলিশ অফিসার এসে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এতে মা আর আপু পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করতে পুলিশ অফিসার রেপ মামলার পুরো ঘটনাটা বলল। আর উপরে যা হলো তা তো আপনারা দেখতেই পারলেন। এই ছিল মা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দেবার কারণ। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এইভাবে একটা দিন কেটে গেল, কেউ দেখতেই পর্যন্ত আসলো না। পরের দিন কোর্টে চালান করে দিল, এবং কোর্টে সকল প্রমাণ থাকায় রিমান্ড ডাকলো 3 দিনের। আর এদিকে আমি ভেবেছিলাম আমার রিমান্ডে কিছুই করতে পারবে না, তার আগে ভাইয়া কিংবা মা এসে তার একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার ভাবনায় সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মা কিংবা ভাইয়া তারা তো কেউ আসলোই না। আর এইদিকে রিমান্ডের মার খাওয়ার কথা শুনে একদম চুপসে গেলাম। এভাবে 2টা দিন চলে গেল, আর একটা অফিসার বলে গেল আজ নাকি আমাকে রিমান্ডের মারতে খেতে হবে। অফিসার কথা শুনে অনেকটাই ঘাবড়ে যাই। তার মানে মার ভাইয়া কোনো ব্যবস্থাই করেনি। এখন যা বুঝতে পারলাম তারাও হয়তো আমার শাস্তি কামনাই করে, নয়তো কোনো না কোনোভাবে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত। চোখের জলটা মুছে সামনে তাকাতেই যে অফিসার আমাকে ধরেছিল সে অফিসার এসে বলতে লাগলো, কিরে দেখলি তো, খারাপ মানুষের পিছনে তার পরিবারও থাকে না, সেটা বুঝলি তো? তোর অবস্থা দেখে অবশ্য খারাপ লাগছে, কিন্তু কি করব বল, তোকে যে শাস্তি পেতেই হবে। তাছাড়া তুই যে মেয়ের সাথে অন্যায় করছিস, সে মেয়েটা আমারও মেয়ে হতে পারত। তাহলে একবার ভেবে দেখ, আমি কি তোকে ছেড়ে কথা বলতাম? কখনোই না। সুতরাং যার যারটা তার, অনেক বুঝিয়েছি, এখন রিমান্ডে খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নে। পুলিশ অফিসারের কথা শুনে মনকে সান্ত্বনা দিলাম। পাপের শাস্তি আমাকে পেতেই হবে। মিমি তো আমাকে অনেক ভালোবাসতো, আর তার বিনিময়ে তাকে অনেকটাই ঠকালাম। এখন তার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে। ব্যাস, তারপর পুলিশ অফিসার আমাকে রিমান্ডের মার খাওয়াতে সেই রুমে নিয়ে গেল যেখানে মানুষকে টর্চার করে, তার পাপের শাস্তি দেয়। সেখানে গিয়েই অনেক ভয় পেয়েও অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হলো 3 দিন। আর 3টা দিন আমার কাছে 3টা বছর বলে মনে হতে লাগলো। এভাবে দেখতে দেখতে চলে গেল 1টা মাস। এখন পর্যন্ত বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। আমি ভেবেছিলাম বাড়ি থেকে মনে হয় কেউ আর দেখতে আসবে না, ভরটাই শেষ হয়ে গেছিল আমার। একদিন ভাবনার বিচ্ছেদ ঘটি ভাইয়া আমাকে দেখতে চলে আসলো। ব্যাস, আমার এখানে এসে ভাইয়া বলতে লাগলো, সি সি সি, তোর মুখটা দেখতেও আমার ঘৃণা লাগছে। আমার ছোট ভাই হয়ে কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলি? ভাইয়া তুমি আমার অবস্থা না দেখে এসব কথা বলছো? এই দেখো রিমান্ডের মার খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কান্না করে আমার হাত পা ভাইয়াকে দেখালাম। অন্যায় যেহেতু করেছিস তখন তোর শাস্তি পেতেই হবে। ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব শেষ করে দিয়েছিস। এখন বাড়িতে নিয়ে যাব বলছিস? প্রশ্নই আসে না। তোর শাস্তি এখনো কিছুই হয়নি। ভাই এখানে এক একটা দিন যাচ্ছে আর আমার কাছে বছর বলে মনে হচ্ছে। এখন কিছু করার নাই।
তুই শুধু আমাকে ঠকাস নাই, ঠকাইছিস পুরো পরিবার আর নিজেকেও। এসব বলে আমাকে আরও কষ্ট দিতে চলে আসছো? তুই একবার ভাব যে মেয়েটার সাথে এত বড় অন্যায় করেছিস, তাদের অবস্থাটা কেমন চলছে। নিশ্চয়। খুব খারাপ লাগছে যে তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে। ভাইয়া, মা আর আপু আমাকে দেখতে আসলো না? তোকে এখন আর আপনজন বলে মনে করে না তারা। অবশ্যই তোর নিজের কৃতকর্মের জন্যই এসব হয়েছে। ভাইয়ের কাছ থেকে কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। ভাই আমার কান্না দেখে বলল, এখন কান্না করে কি হবে বল? তাছাড়া একটু যদি ভাবতি অন্যায়টা করার আগে। ভাই আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আজ তাহলে আসি রে। তাহলে তুমিও তাদের মতো আমাকে থানায় রাখবে, ছাড়ানোর ব্যবস্থা করবো না? হ্যাঁ, অবশ্যই করব। আর কতদিন পর? কথাবার্তা চলছে, 1 সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাব। ভাইয়া এই বলে চলে গেল। আজ ভাইয়ার কথা শুনে অনেকটা পর বলে মনে হচ্ছে। এই ভাইয়ার কাছে যখন যা চাইতাম তাই দিত। আজ প্রায় 1 বছর ধরে থানায় পড়ে আছি। এতদিন পরে এসেও আমাকে বলছে কদিন পরে ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার ঠিকই বলছিল, খারাপ মানুষের পিছনে কখনো তার পরিবার থাকে না। আজ তার প্রমাণ হাড়ে হাড়ে টের পাচ্ছি। এভাবে প্রায় থানায় 3 মাস কেটে গেল। ভাইয়া মাঝে মধ্যে আসে আর বলে সামনের সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো শিওর, কিন্তু কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তার হয়ে ওঠে না। কিন্তু আজ সকালে ভাইয়া এসে আমাকে বলে গেছে যে আজই থানা থেকে ছাড়া পাবো। কিন্তু ভাইয়ের কথা তো আর বিশ্বাসই হয় না। তার সেই এক কথা 3 মাস ধরে শুনে আসছি। হঠাৎ ভাইয়া এসে বলতে লাগলো, ছোট, রেডি হয়ে নে, তোর জামিন হয়ে গেছে। ভাইয়ার কথা শুনে বিশ্বাস হলো না দেখে বললাম, ভাইয়া কত আর আমাকে মিথ্যা আশ্বাস দিবে? আরে মিথ্যা না, এবার সত্যি সত্যি তোর জামিন করে ফেলেছি। ভাইয়ের কথা বলতে সে অফিসার চলে আসলো আর এসে ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মিস্টার রফিক, মানতে হবে আপনাদের পরিবারের কথা। আজ দীর্ঘ 3 মাস যাওয়ার পর জামিন করিয়ে নিলেন। আপনারা চাইলে অনেক দিন আগেই জামিন করিয়ে নিতে পারতেন, কিন্তু তা না করে প্রমাণ করে দিলেন যে অন্যায় করলে তার শাস্তি এভাবেই পেতে হয়। পুলিশ অফিসার এই বলে লকআপের তালা খুলে দিল। পুলিশ অফিসারের কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে বাড়ি থেকেই আমাকে ছাড়ানোর চেষ্টাই করতো না তারা। এইভাবে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। তারপর ভাইয়ের দিকে তাকাতেই ভাইয়া মাথা নিচু করে বলল, সরি, আসলে বাড়ি থেকে মানা করে দিয়েছিল, নয়তো আগেই জামিন করিয়ে নিতাম। সমস্যা নেই, সব আমার পাপের ফল তো আমাকে ভোগ করতেই হতো। এখন বাড়িতে নিয়ে যাবা নাকি অন্য কোথাও চলে যাব? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চল। তারপর ভাইয়ের কথা মতো বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। মনের মধ্যে অজানা এক খুশির বন্যা বইছে। কতদিন পর বাড়িতে যাব, এই ভেবে মন এক প্রশান্তির খেলা খেলছে। এখন বাড়িতে গেলে হয়তো মা আপু সব রাগ বলে আমাকে ক্ষমা করে দিবে হয়তো। আপুর সাথে কতদিন হয় কোনো ঝগড়া করি না। আগে তো কোনো না কোনো বিষয় নিয়ে রোজই ঝগড়া বাজতো। খুব ভালোই দিন চলছিল তখন। এখন হয়তো আমার সাথে আগের মতো একবারে কোনো ঝগড়া করবে না। ব্যাস, এসব ভাবতেই ভাইয়া বলে উঠল, চল, বাসায় এসে পড়েছি আমরা। হ্যাঁ চলো। বাসায় প্রবেশ করতেই কেমন জানি অচেনা বলে মনে তো লাগলো। কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখতেই ভাইয়া বলল, কিরে, কি দেখছিস? দেখছি বাসাটা কেমন পাল্টে গেছে। বাসায় নতুন রং লাগিয়েছি তো, তোর এর জন্য এমন লাগছে? ও আচ্ছা, মা আপু ভাবি তারা কই? তাদের দেখছি না যে। জাভেদ চাচা মেয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছে, হয়তো এখনই চলে আসবে। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। আর আমি বাসার বাইরে দাঁড়িয়ে থেকে মা আর আপুর দেখার জন্য অপেক্ষা করছি। বেশি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি তারা একসাথে আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? হঠাৎ আপু আমাকে এমন একটা কথা শোনাবে কল্পনাও করতে পারিনি। দেখেছো মা, একটা জেল ফেরত আসামি এসে আমাকে বলছে কেমন আছি। আমার কথা শুনে আপু এমন একটা উত্তর দিবে কল্পনাও করতে পারিনি। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, মা দেখেছো তোমার সামনে আপু আমাকে কি বলছে? আমি মাকে উদ্দেশ্য করে বললাম, তানজিলা তো ভুল কিছু বলে নাই, যেটা সত্যি সেটাই বলেছে। তোমরা কি সত্যি আমার আপনজন নাকি অন্য কেউ? আজ 3 মাস পর বাড়িতে ফিরলাম, কই একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে উল্টো আরো বকছো। একটা জেল ফেরত আসামির সাথে কি কথা জিজ্ঞেস করার আছে? তাছাড়া আমরা ভেবেছিলাম যে রনি নামে ছেলেটা আমাদের কাছে মৃত, সুতরাং এখন আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে অন্য কেউ। বাহ আপু, কি চমৎকার একটা কথা বললে। ভেবেছিলাম জেল থেকে বের করলে আমাকে তোরা ক্ষমা করে দিবি, কিন্তু তা না করে উল্টো আমাকে মৃত বানিয়ে ফেললি। মা চলো তো, নাটক আর ভালো লাগে না। আপু এই বলে মাকে নিয়ে গেল। চোখের জল মুছে সামনে তাকাতেই লক্ষ্য করলাম ভাবে তখন চুপ থেকে আমাদের কথা বলা শুনছিল। তো ভাবির কাছে গিয়ে বললাম,
ভাবি, আপনি কি তাদের মতোই হয়েছেন? কথা বলবেন না আমার সাথে? তোমার ভাই মনে হয় আমাকে খুঁজে যেতে হবে। এ বলে ভাবেও পাশ কেটে চলে গেল। ব্যাস, যা বুঝার বুঝে গেলাম। তারা হয়তো আমাকে এখনও ক্ষমা করতে পারেনি, এজন্য সবাই কেমন অবহেলার চোখে দেখছে। তারপর সব কিছু ভুলে আমার রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করতে অবাক হয়ে গেলাম। পুরো রুমে ধুলোবালি দিয়ে ভরে গেছে। মনে হয় তো কেউ রুমে পরিষ্কার পর্যন্ত করেনি। যেখানে আমাকে অবহেলা করছে সেখানে আমার রুম, প্রশ্নই আসে না। কি আর করার, রুমটা একাই পরিষ্কার করে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দিতেই কেমন জানি ক্ষুধা অনুভব করতে লাগলাম। সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি। ঘড়িতে লক্ষ্য করলাম 2টা বাজতে 15 মিনিট বাকি, কিন্তু একটা বিষয়ে মাথায় ঢুকছে না। বাসায় প্রায় 4 ঘন্টা ধরে আসছি, কিন্তু এর মধ্যে খাবার খাওয়ার কেউ খোঁজটা পর্যন্ত করলো না। আগে তো না খেলে বলে বলে কানটা ঝালাফালা করে দিত, কিন্তু আজ ব্যতিক্রম হচ্ছে কেন? ব্যাস, তারপর ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম সবাই খেতে বসেছে। অনেকটা অবাক হলাম। তারপর বনিতা না করে সরাসরি খাবারের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসতেই আপু খাবারের পানি ঢেলে উঠতে যাবে, এমন সময় বললাম, আপু খাবারে হঠাৎ পানি ঢেলে দিলি যে? এক টেবিলের নর্দমার কিটের সাথে কিভাবে খাবো এই ভেবে নিজে না খেয়ে তার খাওয়ারের সুযোগ করে দিচ্ছি। আপু নর্দমার কিটটা কি আমাকেই বললি? তো কাকে বলবো? তোর নিজের কৃতকর্মের জন্য নর্দমার কিট ডাকাই উচিত। হঠাৎ ভাইয়া বলে উঠল, তানজিরা, এসব কি শুরু করলি? ছোট খেতে বসেছে, খেতে দে না। ভাইয়া, তুমি জানো না এই নর্দমার কিটের জন্য ক্যাম্পাসে আমার সব বান্ধবীর কাছে কতটা অপমানিত হতে হয় জানো? এর জন্য এখন ক্যাম্পাসেও যাওয়া বাদ দিয়ে দিছি, শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। আপুর কথাগুলো শুনে সেখানে আর বসলাম না, চলে আসলাম আমার রুমে না খেয়ে। আজ খুব খারাপ লাগছে। এই ভেবে মা আপু আমাকে এখনও ক্ষমা করতে পারেনি। রুমে এসে যে কতক্ষণ কান্না করলাম সেটা হয়তো বলতে পারবো না, কারণ ছোট থেকে বড় হয়ে যে আমার জানা মতে আমি কখনো কান্না করিনি। কিন্তু আপুর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারাটা দিন কেটে গেল না খেয়ে। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। আর পরবর্তীতে কেউ আর আমাকে খাবারের জন্য ডাকার প্রয়োজন বোধ করেনি। রাতটা কোনো মতো কাটলাম। সকালে আর খাবারের জন্য একটু অস্থির হয়ে পড়লাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম কালকের মতো আজ সকালেও আমাকে না ডেকেই খেতে বসছে। তো একটু নিশ্চিত হতে টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খেয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকে কারোরই খেয়াল নেই। তারপর ভনিতা না করে মাকে বললাম, মা খাবারটা বেড়ে দাও তো। বেশ, বোঝার বাকি রইল না। এখন তারা সবাই মিলে আমাকে অবহেলা করছে। তারপর কোনো কিছু না বলে টেবিল থেকে উঠে পড়লাম আর বাইরে বেরিয়ে এসে পড়লাম। অনেকদিন কলেজের ওই দিকে যাওয়া হয় না। চলে গেলাম, সেখানে গিয়ে লক্ষ্য করলাম শামীম, আশরাফ, লিজান তারা 3 জন একসাথে কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতেই তারা বলে উঠল, রনি কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এতগুলো দিন জেলে কষ্টের মাঝে কাটলাম, একবারও তো দেখতে গেলি না। তাছাড়া আমার নিজের আপনজনেরাই আমাকে দেখতে যায়নি। আর তোরা তো শুধুমাত্র নামে বন্ধু, প্রকৃত বন্ধু না। দোষ, কি বললি? তোর পরিবার থেকে কেউ দেখতে যায়নি? হ্যাঁ, কেউ না, শুধু ভাইয়া ছাড়া। সত্যি তোকে দেখতে যায়নি? হ্যাঁ, সত্যি তোকে দেখতে যায়নি। তাহলে তোর পরিবারের ঘটনাটা কি বলতো? থানা থেকে আসার পর যা ঘটনা ঘটেছে সেটাই তাদের বললাম। তারা পুরো ঘটনা শুনেই বলল, কি বলছিস? তাহলে তুই এখনো না খেয়েই আইছিস? হুম। এই চল। কোথায় যাবি? কোথায় যাবো মানে? রনি না খেয়ে আইছে, তার একটা ব্যবস্থা করতে হবে না? রেস্টুরেন্টে যাবো, চল। তারপর আমি না যেতে চাইলেও তারা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার খেয়ে আবার আড্ডা দিতে চলে আসলাম। হঠাৎ শামীম বলে উঠল, দোস্ত, তোদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল। বল, শুনছি। এতদিন তো অনেক বকাটেগিরি করলাম, এবার ভাবছি ভালো হয়ে যাব। যদিও অনেক বাজে কাজই লিপ্ত ছিলাম, কিন্তু এখন থেকে সব ছেড়ে দিব ভাবছি। হ্যাঁ, আমিও ভাবছি ভালো হয়ে যাব। পরে না হয় রনির মতো আমাদেরকেও জেল খাটা লাগবে। হ্যাঁ বন্ধু, আমিও চাই তোরা ভালো হয়ে যা, বকাটেগিরি ছেড়ে দে। আমি তো যতদিন বেঁচে আছি ততদিন ভালো হয়েই চলবো ভাবছি। তারপর বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যা 6টার আগে হয়তো অনেক রাত করে ফিরতাম। এখন তো বন্ধুদের সাথে প্রতিজ্ঞা করে আসছি ভালো হয়ে যাব। তার সঙ্গে আমার যেসব বন্ধুরাও ভালো হয়ে যাবে, ভাবতে একটু ভালো লাগছে। তো বাসায় প্রবেশ করতে ভাইয়া বলে উঠলো, কই ছিলি সারাদিন? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতেই দেরি হয়ে গেল আর কি। এখন থেকে সেসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিমি এই বাড়ির বউ হবে। তাদের পরিবারের সাথে আমার সম্পূর্ণ কথা হয়েছে। এখন এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নে। ভাই একটা নতুন পাঞ্জাবি হাতে দিয়ে ভাইয়ার কথাতে আর দ্বিমত পোষণ করলাম না। তারপর ভাই আমাকে নিয়ে মিমিদের বাসায় নিয়ে গেল।
ব্যাস বিয়েটা গোপনেই হয়ে গেল। বিয়ে ছোট কিংবা বড়, সব বিয়েতে প্রায় আনন্দ উল্লাস থাকে, কিন্তু এই বিয়েতে তেমন কিছুই নেই। সবার মুখে কালো হয়ে আছে আর আমার দিকে ঘৃণা নজরে তাকাচ্ছে। বিয়ে সকল ঝামেলা মিটিয়ে মিমিকে নিয়ে বাড়িতে আসার পর সবাই মিমিকে পেয়ে খুশি হয়েছে অবশ্য। তাদের এই খুশি দেখে মনের মধ্যে এক অজানা খুশির বন্যা বইছে। হয়তো সব ভুলে মিমিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এই ভেবে। তো সকল কিছুর অবসান ঘটিয়ে বাসর ঘরে গেলাম। রুমটা ফুলে সাজানো দেখে একটু ভালো লাগছে। রুমে মিমি আমার প্রবেশ দেখে বলল, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এই প্রতিদানটা দিলেন? মিমি হঠাৎ আমাকে দেখেই কান্না জুড়ে দিবে সেটা কল্পনাও করতে পারিনি। তারপর পরিস্থিতির মোকাবেলা করার জন্য বললাম, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তারপরও বলছি, আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত আর অনুতপ্ত। প্লিজ মিমি, আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি চমৎকার একটা কথা বললেন। আমার জীবনটা ধ্বংস করে এখন বলছেন খুবই লজ্জিত আর অনুতপ্ত। এইসব কথা একটা ধর্ষণকারীর মুখে মানায় না। তারপর কোনো কিছু না ভেবে মিমির পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, মিমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি তোমার ভালোবাসাটাকে ঠুকিয়ে। যে কৃতকর্মের জন্য রিমান্ডে 3 দিন অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হয়েছে আমাকে। তোমার সাথে অন্যায় করে আমাকে অনেক কষ্টের মাঝে চলতে হয়েছে মিমি। প্লিজ আমাকে ক্ষমা করে চলো না, নতুন করে জীবন শুরু করি। এসব নাটক আমার সাথে না করলে খুশি হব। আর হ্যাঁ, আমার পাটা ছাড়ুন, অসহ্য লাগছে। তারপর চোখের পানিটা মুছে মিমকে বললাম, মিমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে অনুতপ্তই তিলে তিলে শেষ হয়ে যাব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেবল তো শুরু, আপনার এখনো অনেক শাস্তি বাকি আছে। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি। কি কথা? এই বিয়েটা কেন হয়েছে জানেন? না, কেন? কারণ আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। আর আমার জানা মতে কেউ হয়তো এমন মেয়েকে বিয়ে করবে না। এর জন্য আপনার ভাইয়া সব জেনে বিয়ে করিয়ে দেয়। হঠাৎ মিমির এমন কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর কিছুক্ষণ ভেবে মিমকে বললাম, আমি সব কিছু মেনে নিব, তারপর আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, কথা দিচ্ছি সব কিছু ছেড়ে একদম ভালো হয়ে যাব। সেদিনের কথা জীবনেও ভুলবো না। নিজেকে কি মনে করেছেন আপনি? অন্যায় করে পরে পার পেয়ে যাবেন? কখনো না। আপনাকে তার চরম শাস্তি পেতে হবে। যেমনটা আমি রোজ রাতে কান্না করে বালিশ ভিজিয়েছি, আপনাকেও তেমন অবস্থায় ফেলবো। আর কি বলেন, সবকিছু ভুলে আপনাকে ক্ষমা করে মেনে নিব? ভুল ভাবছেন, তা আর কখনো সম্ভব না। তুমি না আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন কি আমাকে ভালোবাসো না? আগে ভালোবাসতাম, তখন তো আর জানতাম না যে এই ভালো চেহারার পেছনে একটা শয়তানের মুখোশ লেগে আছে। জানি না এই অন্যায় করার জন্য কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুড়তে হবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে ভালো করে তোমার সামনে উপস্থিত করার জন্য। সুযোগ দিলেই কি আমার সেই সব আগের দিনগুলোর মতো করে দিতে পারবেন? কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আমি জানি আপনাকে শতবার বললেও আমার সেই সব আগের হাসি খুশি দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং নতুন করে কোনো সুযোগ দিয়ে লাভ নেই। ভালো প্রেমিক হতে পারিনি ঠিকই, কিন্তু ভালো স্বামী হয়ে দেখাবো, কথা দিচ্ছি। সরি, আপনাকে স্বামী বলে মেনে নিচ্ছি না। আর হ্যাঁ, আপনার যদি সেদিনের মতো মধ্যে চাহিদা পোষণ হয় তাহলে আমাকে বলবেন, কিন্তু প্লিজ সেদিনের মতো পশুর মতো আচরণ করবেন না। হঠাৎ মিমির এমন কথা যেন বাকরুদ্ধ হয়ে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে মিমি বলল, ভুল তো কিছু বলিনি। আপনাদের মতো জানোয়ার এই ছাড়া কি বা করতে পারে, একটা অসহায় মেয়েকে ধর্ষণ করা ছাড়া? মিমি এসব বলে আমার অনুতপ্তের আগুনটা আর জ্বালিয়ে দিও না প্লিজ। শুনতে বুঝছি খুব খারাপ লাগছে। অন্যায়টা করার আগে মনে ছিল না? ব্যাস, আর সহ্য করতে পারলাম না, বাইরে চলে আসলাম। কারণ সেখানে থাকলে মিমির বলা প্রত্যেকটা কথা আমার বুকে এসে আঘাত করছে। তারপর ভাবতে লাগলাম, হ্যাঁ, আসলেই আমি একটা ধর্ষণকারী। মিমির মতো ভালো একটা মেয়ের লাইফটা এভাবে শেষ করে দিতে পারলাম, এই কথা ভাবতেই নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। দেয়ালের সাথে কয়েকটা আঘাত করতেই হাতে রক্ত ঝরতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার নিজের হাতকে শাস্তি দিয়ে কিছুক্ষণ পর রুমে এই অবস্থায় যেতেই মিমি আমাকে দেখেই বলল, অযথা এসব নাটক না করলেও পারতেন। হাতে রক্ত ঝরালেই যে আপনাকে আপন করে নিব, সেটা আপনার ভুল ধারণা। নিজের কৃতকর্ম শাস্তি দিচ্ছি, জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। তারপর বলবো, আমি তোমার আশায় চেয়ে রইব। যেদিন তুমি এসে বলবে সকল কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে স্বামী বলে মেনে নিয়েছো, সেদিনটা পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেই দিন আর কখনোই আসবে না। আমার দেহে যতদিন আত্মা থাকবে ততদিন আমি আপনাকে ঘৃণাই করে যাব। যেদিন তোমার কাছে হেরে যাব, সেদিন অজানা এক দেশে চলে যাব,
সেখানে আর কেউ ফিরে আসে না। ঘুমাবো এখন, আপনি প্লিজ চুপ করেন, ভালো লাগছে না। এই বলে মিমি ঘুমিয়ে পড়ল। আজ মিমির দিকে তাকাতে পারছি না, শুধু তার সাথে অন্যায় করার কথাটা বারবার মনে পড়ছে। জানি না মিমি আমাকে আদৌ ক্ষমা করবে কিনা, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস সে আমাকে ক্ষমা করে স্বামী বলে মেনে নেবে। তারপর সোফায় ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর এমনিতেই চোখটা লেগে আসলো। ব্যাস, ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমি জোরে জোরে কান্না করছে। তার এই অবস্থা দেখে মিমিকে বললাম, কী হলো, কান্না করছো কেন? চুপ, এখন ভালো মানুষগিরি দেখাতে আসছিস? রাতে আমাকে মারার হুকুম দিয়েছিস, সে কথা কি ভুলে গেলি? এই বলে মিমি আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ব্যাস, মিমির কান্না শুনে বাড়ির সবাই রুমে আসলো। আর প্রথমেই ভাইয়া মিমিকে জিজ্ঞেস করলো, মিমি, রনি কি তোমাকে কিছু বলেছে? ভাইয়া শুধু বলে নাই, সাথে আমাকে শেষ করার কথাও বলেছে। যদি আমি এই বাড়ি না ছাড়ি তাহলে আমাকে নাকি মেরে ফেলবে। এই ভয় ও রাতে আমাকে দেখিয়েছে। এই বলে মিমি কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ মিমির এমন কথায় ভাইয়া প্রচণ্ড রেগে বলল, কিরে, মিমি যা বললো সত্যি তো? এই বলে প্রচণ্ড রেগে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। ভাইয়া, মিমি এসব মিথ্যা কথা বলছে। মিমি, তুমি শুধু শুধু। এই কথা বলতেই ভাইয়া সজোরে 2টা থাপ্পড় গালে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে আছি আর ভাবছি মিমি তাহলে আমাকে সাত সকালে মিথ্যে কথা বলে ভাইয়ের কাছে মার খাওয়ালো। মাথা নিচু করে এসব ভাবতেই ভাইয়া বলে উঠল, আজ থেকে এ আমার ভাই না। সব সময় তোর ভালো চেয়েছি, কিন্তু তুই যে এতটা বাজে হবি তা আমার জানা ছিল না। এর মধ্যে আপু বলে উঠল, দেখছো তো ভাইয়া, আজ মিমিকে মারার হুকুম দিয়েছে। কাল যদি সত্যি সত্যি মিমিকে মেরে ফেলে তার কোনো বিশ্বাস নেই। তাছাড়া এই জানোয়ারের দ্বারা সব কিছু সম্ভব। ভাইয়ের আপুর কথাতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। মিমির মিথ্যে কথাতে আমাকে এতটা অবিশ্বাস করবে তা আমার জানা ছিল না। তারপর মিমি বলে উঠল, তানজিল আপু, আমাকে প্লিজ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। এই রুমে একসাথে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটে ফেলতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এর মধ্যে মার ভাবি আসলো। মা ভাইয়াকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ভাইয়া সম্পূর্ণ ঘটনা বলল। মা শুনে আমাকে বলতে লাগলো, আর কত এই পরিবারে অশান্তি সৃষ্টি করবি বলতো? কি হলো, জবাব দে। না, আর পারছি না। হে আল্লাহ, এক হয়তো আমাকে এই সংসার থেকে উঠাই নাও, না হয়তো এই আপদটাকে উঠাই নাও। আল্লাহ কেন তোমাকে উঠাতে যাবে? একটু আগে বললে না আপদটাকে উঠায় নিতে? তাই হবে মা। আমি যতটুক শুনেছি, মা যদি তার সন্তানকে দোয়া করে সেটা নাকি খুব দ্রুত কাজ হয়ে যায়। আজ তুমি যে আমার মা হয়ে যে দোয়াটা আমাকে করলে, আশা করছি একদিন ঠিকই পূরণ হবে। এই বলে বাহিরে চলে আসলাম। বাহিরে নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম, মিমি সাত সকালে ভাইকে মিথ্যে কথা বলে আমাকে মার খাওয়ালো। হয়তো তার সাথে তার করা অন্যায়ের জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি মিমি আমার সাথে এইভাবে প্রতিশোধ নিয়ে ভালো থাকতে পারে, সেটা তার বাধা দিব না। হাজার হোক, প্রথম তো দোষ আমারই ছিল। মিমি তো আমাকে কম ভালোবাসেনি। আমি নই আমার করা ভুলের মাসুল দিয়ে যাব। যেদিন সত্যিই মিমি কিংবা আমার পরিবারের কাছে হেরে যাব, সেদিন না হয় না ফেরার দেশে চলে যাব। এসব ভেবে দুপুরে বাড়িতে গেলাম। রুমে প্রবেশ করতে মিমি বলে উঠল, বলছিলাম না, আপনার শাস্তির এখনো অনেক বাকি। এই কাজটা না করলেও পারতে। এমনিতে ভাই আপু আমাকে দেখতে পারে না, আর আজ যা ঘটালে। কেবল তো শুরু। কি ভেবেছেন আমি আপনাকে এমনি ছেড়ে দিব? অসম্ভব, কখনো না। আমি যতটুকু কেঁদেছি তার থেকে দ্বিগুণ আপনাকে কাঁদতে হবে। কেবল আপনার পরিবার থেকে আলাদা করলাম মাত্র, পরে না বুঝতে পারবেন কি ঘটে। একটাবার ভালো হওয়ার সুযোগটা দিয়েই দেখো। অসম্ভব, কখনো না। তাহলে কি করতে চাই ও? আমার সাথে করা অন্যায়ের সঠিক বিচার করতে চাই। বিচারটা কি আমাকে শেষ করলে সমাধান হবে? এত সহজে মরলে তো হবে না। তার আগে আপনার ভুলের মাসুল দিতে হবে, তারপর না হয় মরলে মরবেন। আমি মরলেও তোমার কিছু যায় আসে না। এতটা ঘৃণা করো আমাকে? তার থেকেও বেশি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দেয়। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাই আমার রুমে আসছে। যেই আমি কথা বলতে যাব, আমার কথা থামিয়ে ভাই আগে বলতে লাগলো, মিমি, জি ভাইয়া। আজ থেকে তুমি চাঞ্জিলার সাথে থাকবে। বলা তো যায় না কখন কি ঘটে যায়। তাছাড়া আমি তো বাড়ি থাকি না, বুঝতেই তো পারছো কি বলতে চাচ্ছি। ভাইয়ের এমন কথা অনেকটাই অবাক হয়ে গেলাম। ভাইয়া বলছে কখন কি অঘটন ঘটে যেতে পারে। না, আমাকে জিজ্ঞেস করতেই হবে, ভাইয়া তুমি কি অঘটন ঘটে যেতে পারে বললে? সব অঘটনের মূল তো তুই, আর এখন কিছু বুঝছিস না তাই না?
আমি কেন অঘটন ঘটাতে যাব? এত কথা আমি বলতে পারবো না, অফিসে যেতে হবে। এ বলে ভাইয়া অফিসে চলে গেল। ব্যাস, মিমির প্রতি রাগ উঠে গেল। তখন তাকে রাগ দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, তুমি আমার পরিবারকে কি বুঝিয়েছো? যেটা বললে কাজ হয়ে যাবে সেটাই বলছি। পরিবারে অশান্তির সৃষ্টি করে কি মজা পাচ্ছ? আপনার জন্য যেমনটা আমার পরিবার অশান্তিতে ভুগেছে, তেমনি আমি এই পরিবারের অশান্তিতে পরিণত করে আপনাকে বোঝাবো একটু হ্যাপি ফ্যামিলিতে অশান্তির কালো ছায়া পড়লে কেমন লাগে। ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু যখন জানলাম আপনার সাথে আরেকটা জীবন গড়ে উঠেছে আমার সাথে, তখন আমার নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেললাম। সাধারণ একটা পশুর জন্য তো দুইটা জীবন নষ্ট করতে পারে না। যা হবার তা তো হয়ে গেছে। সেটা নিয়ে পড়ে থাকলে সমস্যার সমাধান মিলবে না, বরং আরও ঝামেলা সৃষ্টি হবে। আমিও তো চাই সেই অশান্তি সৃষ্টি করতে। এভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে মিমি আমার সাথে ঝগড়া বাঁধত। যদিও মিমিকে কিছু বলতাম না, সেই আগবারই আমার সাথে ঝগড়া সৃষ্টি করত। আমাদের রোজ রোজ এই ঝগড়াতে আমার পরিবার একদম অতিষ্ঠ হয়েছিল, আর সম্পূর্ণ দোষ আসে আমার উপর। আমি নাকি এসবের মূল। তো একদিন রাতে ফেসবুক করছিলাম, হঠাৎ মিমি রুমে আসলো আর বলতে লাগলো,